আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং ওই দুইটা সংখ্যার গসাগু হলো 3। সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। দুইটা সংখ্যা নির্দিষ্ট করে আমরা সংখ্যার মানটা জানি না, তবে তারা বলছে ওই দুইটা সংখ্যার অনুপাত হলো 5:7, ওই দুইটা সংখ্যার গসাগু হলো 3, ওই দুইটা সংখ্যার লসাগু কত, এটা তারা জানতে চায়। তো আমরা যে কাজটা করবো, আমরা এই যে অনুপাতটা দেওয়া, এই অনুপাতের রাশিগুলোর সাথে একটা সাধারণ রাশি ধরে নিব। অনুপাতের মধ্যে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোর সাথে একটা সাধারণ রাশি ধরে নিব। সাধারণ রাশিটা ধরে নিলে কি উপকারটা হবে, আমরা তো এই মুহূর্তে বলতে পারতেছি না যে একটা সংখ্যা হলো 5 আর একটা সংখ্যা হলো 7। আমরা কি এরকম নির্দিষ্ট করে সংখ্যা বলে ফেলতে পারি? একটি সংখ্যা হলো 5 আরেকটি সংখ্যা হলো 7, এভাবে করে বলে ফেলা সম্ভব? সম্ভব না। তো আমরা যে কাজটা করব, একটা চলক উভয় রাশির সাথে ধরে নিব 5x 7x। আমরা বলবো ধরি একটি সংখ্যা হলো 5x আরেকটি সংখ্যা হলো 7x। এটা বলা যায়, এটা বলা সম্ভব। একটা সংখ্যা 5x, একটা সংখ্যা 7x। এখন আপনি যদি x এর মান কোনোভাবে জানতে পারেন, তখন আপনি x এর মান বসাবেন, 5 এর সাথে x গুণ দিবেন, x এর মান আপনি নির্দিষ্ট করে সংখ্যাটা পেয়ে গেলেন। 7 এর সাথে x এর মান গুণ দিবেন, নির্দিষ্ট করে সংখ্যাটা পেয়ে গেলেন। কিন্তু আপনি প্রথমেই বলে ফেলতে পারেন না যে অনুপাত দেওয়া আছে 5:7, সুতরাং একটা সংখ্যা 5 আরেকটা সংখ্যা 7। এটা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু ভুল। তাহলে একটা চলককে আমরা উভয়ের সাথে ধরে নিতে পারি, 5x 7x, দুইটা আলাদা আলাদা সংখ্যা। তাহলে ধরি সংখ্যা দ্বয় 5x এবং 7x। তো যেহেতু আমি দুইটা সংখ্যা অলরেডি ধরে ফেলছি, একটা 5x একটা 7x, তো আমরা এখন এই দুইটা সংখ্যার গসাগু বের করবো। একটু দেখাই, রাফ করে দেখাই, হ্যাঁ রাফ করে দেখাই। সেটা হচ্ছে 5x এবং 7x, এদের গসাগু। আচ্ছা, গসাগু করতে হলে একটা সংখ্যাকে উভয়টার মধ্যে যেতে হয়, তাই না? সবার মধ্যে যেতে হয়। গসাগু হতে হলে এমন একটা সংখ্যা লাগবে যেটা দিয়ে সবাইকে ভাগ করা সম্ভব। তাহলে আমরা এখানে x দ্বারা সবাইকে ভাগ করতে পারবো। x দিয়ে 5xকে ভাগ করলে 5 থাকে, x দিয়ে 7xকে ভাগ করলে 7 থাকে। তার মানে x দিয়ে সবাইকে ভাগ করা গেছে। কিন্তু এখন দেখেন 1 ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এদেরকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে গসাগু কত? x। x আর 1 গুণ দিলে x হয়, x আর 1 গুণ দিলে x হয়। আমি ডাইরেক্ট যদি এইভাবে করে লিখে দেখাই, 5x আর 7x, x দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, তাহলে এই x হচ্ছে গসাগু, এই x হচ্ছে গসাগু। লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হলো এই পাশেরগুলো এবং একেবারে নিচেরগুলো সবাইকে গুণ করতে হয়। পাশেরগুলো এবং একেবারে নিচেরগুলো সবাইকে গুণ করতে হয়। আর গসাগুর বেলায় শুধু পাশেরটা, গসাগুর বেলায় শুধু পাশেরটা, লসাগুর বেলায় পাশেরটা এবং নিচেরগুলো সবাইকে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা গসাগু কত পেলাম? x। গসাগু কত পেলাম? x। তাহলে আমরা বলবো ওই যে দুইটা সংখ্যার কথা আমরা বলছি, এই দুইটা সংখ্যার গসাগু হলো x। আচ্ছা, প্রশ্নের একটা তথ্য মনে আছে আপনাদের সবার? প্রশ্নে বলা ছিল সংখ্যা দুইটার গসাগু 3। সংখ্যা দুইটার গসাগু কত? 3। আর আমরা এইমাত্র কি বের করলাম? গসাগু কত? x। তাহলে আমরা বের করছি সংখ্যা দুইটির গসাগু হলো x। প্রশ্নে বলা আছে সংখ্যা দুইটির গসাগু হলো 3, তার মানে এই x এর মানই 3, এই x এর মানই 3। তাহলে আমরা বলতে পারি x এর মান হলো 3। তো x এর যেহেতু আমি নির্দিষ্ট করে মান পেয়ে গেলাম, এখন আমি মানটা বসাই দিব। x এর যেহেতু আমি নির্দিষ্ট করে মানটা পেয়ে গেলাম, আমি এখন মানটা বসাই দিব। তাহলে সংখ্যা দুটি খেয়াল করেন। তাহলে এখন দেখেন, আমি কিন্তু এখন x এর মানটা এখানে বসাই দিলে সংখ্যা দুইটা পেয়ে যাই। তবে বসানোর দরকার নেই, দেখেন বসানোর দরকার নেই। আমার কাছে কি তারা সংখ্যা দুইটা জানতে চাইছে? আমার কাছে কি তারা বলছে যে দুইটা সংখ্যা নির্ণয় করো? বলে তো নাই। তো দরকার কি আমি x এর মান এখানে বসাই দেওয়ার? দরকার নাই। আমি কি করব? আমার কাছে তারা লসাগু জানতে চাইছে। তো সংখ্যা দুইটা কি কি? একটা 5x একটা 7x। সংখ্যা দুইটি কি কি? একটা 5x একটা 7x, দুইটা সংখ্যা। আমি এখন এই দুইটা সংখ্যার লসাগু বের করব। তো দেখেন x দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তাহলে 5 এবং 7। লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হলো এই পাশেরটা এবং একেবারে নিচেরগুলো সবাইকে গুণ করতে হয়। তাহলে আমরা বলবো সংখ্যা দুটির লসাগু হলো 5 × 7 × x, 5 × 7 × x। এটা হচ্ছে লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে লসাগু, 5 × 7 × x। এখন আমি x এর মান বসাইতে পারি 3। এখন আমি x এর মান বসাইতে পারি 3। তাহলে 5 × 7 = 35 আর 3 গুণ করলে 105। সংখ্যা দুইটার লসাগু হলো 105। সংখ্যা দুইটার লসাগু হলো 105। তাহলে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া, সংখ্যা দুইটির গসাগু দেওয়া,
সংখ্যা দুইটির লসাগু জানতে চাই। আমরা অনুপাতের মধ্যে যে রাশিগুলো আছে তাদের সাথে একটা চলক ধরে নিলাম 5x 7x, দুইটি সংখ্যা 5x 7x ধরে নিলাম। এখন এই দুইটি সংখ্যার লসাগু বের করলাম, সেটা x। প্রশ্নে বলা আছে গসাগু 3, তার মানে x এর মান 3। আমাদেরকে বলছে লসাগু বের করো, তো 5x এবং 7x এর লসাগু হলো 5 × 7 × x, তো x এর মানটা বসাই দিই, তাহলে লসাগুর রেজাল্ট 105। শেষ আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় যেই প্রশ্নটা দেওয়া, এখানে আমাদেরকে বলছে x² + y² ডিভাইডেড বাই y² + z² ইকুয়াল টু x/z। এইটা সমান এটা, এইটা সমান এটা। x² + y² ডিভাইডেড বাই y² + z² ইকুয়াল টু x/z। z নট ইকুয়াল টু x, z এবং x সমান না, z এবং x সমান না। দেখাও যে x, y, z ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, x, y, z ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি কি, এটা আগে আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া দরকার। ক্রমিক সমানুপাতি হলো তিনটি রাশির, কয়টা রাশি? তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হলে ওই তিনটি রাশি দ্বারা যেই সমানুপাতটি তৈরি হলো এটিকে বলা হয় ক্রমিক সমানুপাত। আর প্রত্যেকটা রাশিকে বলা হয় সমানুপাতি। আমি আবারও বলি, তিনটি রাশি, রাশি থাকবেই তিনটা, চারটা না কিন্তু তিনটা। তিনটি রাশির মধ্যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তখন এই সমানুপাতটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। সমানুপাতটাকে কি বলা হবে? ক্রমিক সমানুপাত। অর্থাৎ যখন কোনো সমানুপাত তিনটা রাশি দিয়ে তৈরি হয়, প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশি তৃতীয় রাশির অনুপাত সমান, তখন এই সমানুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত, আর রাশিগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। একটু খেয়াল করেন তো সবাই, প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত অর্থাৎ x/y, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত অর্থাৎ y/z, তারা পরস্পর সমান। যেহেতু ক্রমিক সমানুপাতি বলতে তাহলে তারা পরস্পর সমান, তাহলে x/y ইকুয়াল টু y/z। তাহলে আমরা এখন আর গুণ করলে y² ইকুয়াল টু xz, y² ইকুয়াল টু xz। তাহলে আমরা অঙ্ক করতে গিয়ে যদি আমরা এরকম y² ইকুয়াল টু xz পাই, আমরা বুঝে যাব আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে চলে আসছি, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। দেখেন আমরা একটু অঙ্কটা করে দেখাই। প্রথমে যেই তথ্যটা দেওয়া আমরা তথ্যটা লিখলাম, আর গুণ করি, x দিয়ে নিচের অংশটা গুণ, z দিয়ে উপরের অংশটা গুণ। তো আমরা z দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে x² z প্লাস y² z, x দিয়ে যখন গুণ করব তখন y² x প্লাস z² x। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করে দেখেন, এখানেও xz, এখানেও xz, তাহলে এই যে xz মিলছে। আচ্ছা, এখানে yz yx, তাহলে y মিলছে, y মিলছে, আর xz এখানেও মিলছে। তাহলে আমরা যারা মিলছে তাদেরকে একপাশে করে ফেলি। এই দুইটা মিলছে, তাহলে তারা একপাশে থাকুক। এই একটা মিলছে, তারা একপাশে থাকুক। ওকে, আচ্ছা, তাহলে আমরা y² z লিখলাম আর y² x কে এই পাশে নিয়ে আসলাম, y² z লিখলাম আর y² x কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস। আবার z² x লিখলাম আর x² z কে ওই পাশে নিয়ে গেলাম, তো মাইনাস। z² x কে লিখলাম, x² z কে ওই পাশে নিয়ে লিখলাম, তাহলে মাইনাস। এখন আমরা কমন নিব, y² কমন নেওয়া যায়, তাহলে z - x, xz কমন নেওয়া যায়, xz দিয়ে ভাগ করলে শুধু z থাকে, xz দিয়ে ভাগ করলে শুধু x থাকে। এই যে z - x, এটা এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে z - x কে ওই সাইডে পাঠিয়ে দিয়ে আমরা ভাগ করে ফেললাম, তো কাটাকাটি করে 1 হয়ে যাবে। তাহলে y² ইকুয়াল টু xz, y² ইকুয়াল টু xz। তো দেখেন এই যে y² ইকুয়াল টু xz আসলো, ভাইয়া y² কে আমরা লিখতে পারি না y × y লিখতে পারি কি না? y² কে লিখতে পারি না y × y, আর ইকুয়াল টু xz। তো আমরা একটা, এখানে দেখেন একটু খেয়াল করেন, আমরা একটা y কে রেখে দিই, এই z কে যদি এই পাশে আনি তাহলে ভাগ, x এই পাশে আসে, একটা y এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ। একটু বুঝি সবাই, একটু বুঝি, একটা y থাকলো, এই যে z এখানে গুণ, এই সাইডে আসলে ভাগ, x থাকলো, এই যে yটা, এই yটা এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ। তাহলে দেখেন x/y ইকুয়াল টু y/z,
এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড। যখন তাহলে আমরা দেখতেছি এক্স ওয়াই জেড তিনটা রাশি, এক্স ওয়াই জেড তিনটা রাশি, তবে এক্স আর ওয়াই অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতের সমান। প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতের সমান। তার মানে এক্স ওয়াই জেড এই তিনটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, এই তিনটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। যখন আমি এটা পাইলাম তার মানে এটা ক্রমিক সমানুপাত। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশিকে বলা হবে সমানুপাতি। তাহলে এক্স ওয়াই জেড হলো ক্রমিক সমানুপাতি। শেষ আমাদের খ নাম্বারটা। এবার আমরা গ নাম্বারের দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম হলে সম আয়তনের কাঠের ভর ও পানির ভরের অনুপাত নির্ণয় করো। 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম। ভাইয়া এখানে যেহেতু ঘন সেন্টিমিটার বলছে, এটা দ্বারা মূলত আয়তনকে বোঝানো হচ্ছে, কারণ আয়তনের বেলাতেই ঘন শব্দটা আসে, ক্ষেত্রফলের বেলাতে বর্গ শব্দটা আসে। ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ মিটার, এত বর্গ হেক্টর, এত বর্গ মাইল। ক্ষেত্রফল যখন হয় তখন বর্গ শব্দ আসে, আর আয়তন যখন হয় তখন ঘন শব্দ আসে। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর, এখানে মূলত কাঠের আয়তনকে বোঝানো হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার। তো এই 1 ঘন সেন্টিমিটার অর্থাৎ কতটুকু কাঠ, এই যে এই এতটুকু ছোট্ট একটা কাঠ, এটার আয়তন মানে এটার ভর 700 মিলিগ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম। এই 1 ঘন সেন্টিমিটার দ্বারা আয়তনকে বোঝানো হয়েছে, কাঠের আয়তন। এবার বলছে সম আয়তনের কাঠের ভর ও পানির ভরের অনুপাত নির্ণয় করো। প্রশ্নটা বুঝলেই অঙ্কটা শেষ হয়ে যাবে, একদম সহজ একটা প্রশ্ন। বলছে সম আয়তনের কাঠের ভর ও পানির ভরের আয়তন নির্ণয় করো। দেখেন কাঠের ভর আর পানির ভরের অনুপাত নির্ণয় করো। সম আয়তন মানে আয়তন সমান। তাইলে কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার প্রশ্নে বলা আছে, কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার প্রশ্নে বলা আছে। তারা বলতেছে পানির আয়তনও 1 ঘন সেন্টিমিটার তোমরা নেও, এটা প্রশ্নে বলে দিছে একদম স্পষ্ট করে। সম আয়তনের কাঠের ভর এবং পানির ভরের অনুপাত বের করো। তার মানে 1 ঘন সেন্টিমিটার কাঠ, 1 ঘন সেন্টিমিটার পানি, 1 ঘন সেন্টিমিটার কাঠ, 1 ঘন সেন্টিমিটার পানি। কাঠের আয়তনও 1 ঘন সেন্টিমিটার, পানির আয়তনও 1 ঘন সেন্টিমিটার। তো আমাদেরকে বলতেছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর, 1 ঘন সেন্টিমিটার পানির ভর, এই দুইটার অনুপাত নির্ণয় করো। সহজ, খুবই সহজ। দেখেন আমরা করে ফেলি। 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাওয়া যায়। আমরা জানি 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। তাহলে 700 মিলিগ্রামে কত গ্রাম হবে? 1000 মিলিগ্রামে যদি 1 গ্রাম হয় তাহলে 1 মিলিগ্রামে 1/1000 গ্রাম। 700 মিলিগ্রামে 1 × 700 ডিভাইডেড বাই 1000 গ্রাম, অর্থাৎ 700/1000 গ্রাম। 0 0 কাটা, 7/10 গ্রাম। আমি আবারও বলি, কোনো সমস্যা নেই, আবারও বলি। আমরা জানি 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। তাহলে 1 মিলিগ্রাম সমান 1/1000 গ্রাম। তাহলে 700 মিলিগ্রাম সমান 1 × 700/1000 গ্রাম। কাটাকাটি করে 7/10 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম, আর 700 মিলিগ্রাম মানে হলো 7/10 গ্রাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। আবার 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। তাহলে দেখতেছি 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 7/10 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 7/10 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। এখন আমরা যেই কাজটা করব, অনুপাত বের করব। প্রশ্নে বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর এবং পানির ভরের আয়তন। কাঠের ভর আগে বলছে, পানির ভর পরে বলছে। যেটা আগে বলছে তার মান আগে বসাবো, যেটা পরে বলছে তার মান পরে বসাবো।
তাহলে আমরা লিখব সম আয়তনের মানে 1 ঘন সেন্টিমিটার, সম আয়তনের কাঠের ভর ও পানির ভরের অনুপাত। কাঠের ভর আগে, অনুপাত বলার কারণে একটা ভাগ চিহ্ন দিব, পানির ভর পরে। কাঠের ভর আগে, অনুপাত বলার কারণে ভাগ চিহ্ন দিব, পানির ভর পরে। কাঠের ভর কত? 7/10 আর পানির ভর 1। তো এই যে ভাগ চিহ্নটা, এটার উপরের যে অংশটা 7/10 তাকে লিখলাম। ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়, ভাগের পরে যেটা আছে সে উল্টাই যাবে। আচ্ছা 1/1 উল্টাইলে 1ই হয়, ভাগের নিচে যে 1 আছে এটা উল্টাইলে 1ই হয় নাকি? আচ্ছা ওকে, তাহলে আমরা 7/10 পাইলাম। তাহলে এই যে 7/10 পাইলাম, তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন যে আমরা যখন অনুপাত প্রকাশ করি উপরেরটা লিখি, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দেই, আর হচ্ছে 10। 7/10 যখন আমি অনুপাত লিখতে যাব, উপরেরটা আগে, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন, ভাগ চিহ্নের পরে 10 তাকে লিখব 7:10। 7:10 ওকে ফাইন। তাহলে আমরা বলতে পারি 1 ঘন সেন্টিমিটার কাঠের ভর 700 মিলিগ্রাম হলে সম আয়তনের কাঠের ভর ও পানির ভরের অনুপাত নির্ণয় করো। তাহলে ফলাফল কত? 7:10। 7:10। আচ্ছা ঠিক আছে, তাহলে গ নাম্বারটা শেষ। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। x/y = 3:4, y/z = 2:3। দেখাও যে x/3 = y/4 = z/6। আবারও বলতেছি, আমাদেরকে তথ্য দিয়ে দিছে x/y = 3:4, y/z = 2:3। দেখাও যে x/3 = y/4 = z/6। এরা সবাই পরস্পর সমান, এরা সবাই পরস্পর সমান, এটা আমাদেরকে দেখাইতে বলছে। একদম সহজ প্রশ্ন। কিভাবে করে? এই যে তথ্যটা দেওয়া x/y = 3:4, তা আমরা অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন দিতে পারি। তাহলে x/y = 3/4, আমরা আর গুণন করতে পারি। তাহলে বলতেই পারি 4x = 3y, বলতেই পারি, পারি কি না? তাহলে 4x = 3y। একই রকমভাবে y/z = 2:3, তাহলে y/z = 2/3। আমরা আর গুণন করতে পারি 3y = 2z, পারি কি না? পারি কি না? ওকে ফাইন। খেয়াল করে দেখেন, এখানে 3y = 4x, এখানে 3y = 2z। আমরা কি একসঙ্গে বলতে পারি? এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তো আমরা বলতে পারি যে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। আমরা 1 নং সমীকরণে পেলাম 4x = 3y, আমরা 2 নং সমীকরণে পেলাম 3y = 2z। 1 নং সমীকরণে পেলাম 4x = 3y, 2 নং সমীকরণে পেলাম 3y = 2z। তাহলে দেখেন তো, এরা সবাই পরস্পর সমান, এরা সবাই পরস্পর সমান। আচ্ছা, তাহলে যেহেতু এরা সবাই পরস্পর সমান, 4x = 3y = 2z, আমরা এখন 4, 3, 2 এই তিনটার লসাগু কত হয়? 4, 3, 2 এই তিনটা সংখ্যার লসাগু কত হয়? 4, 3, 2 লসাগু হচ্ছে 12। 4, 3, 2 লসাগু হচ্ছে 12। আমরা লসাগু দিয়ে ভাগ করতে পারি সবাইকে, সবাইকে 12 দিয়ে ভাগ করতে পারি, সবাইকে 12 দিয়ে ভাগ করতে পারি। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। কীভাবে করে শেষ? 4 আর 12 কাটাকাটি করলে x/3, 3 আর 12 কাটাকাটি করলে y/4, 2 আর 12 কাটাকাটি করলে z/6, ঠিক কি না? তাহলে এটি কি তারা জানতে চাইছে না? শেষ তো? কি সহজ প্রশ্ন নাকি? যখন আমি 12 দিয়ে ভাগ করলাম তখন সবাইকে আমি কাটাকাটি করতে পারছি, এবং প্রশ্নে যেটা তারা জানতে চেয়েছিল সেটা আমাদের অঙ্কে চলে আসছে, x/3 = y/4 = z/6। তো এই হচ্ছে বিষয়। আমি পুরোটা দেখাই দিই, দেওয়া আছে যেভাবে করে লিখলাম 1 নং সমীকরণ। এবার আবার দিয়ে আরেকটা সমীকরণ আমি এখানে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন, তাহলে y/z = 2:3, অনুপাতের চিহ্নের পরিবর্তে ভাগ চিহ্ন, আর গুণন করলাম, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, বাস 12 দিয়ে ভাগ করলে ফলাফল চলে আসছে x/3 = y/4 = z/6। তারা বলছে দেখাও, আমরা লিখে দিলাম দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলোর সমাধান আমরা করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।